হুলু মালে থেকে এখন বাসে করে যাচ্ছি মালে। মালে থেকে ফেরিতে করে যাব বিলিংগুলি, সেখানে স্কুবা ড্রাইভিং করতে। আজকে যথেষ্ট ক্লাউডি ওয়েদার। যাচ্ছি মামা ভাগনা আমরা মালে থেকে। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ভিলিংগিলি, ভিল্লি মালে। ভিলিংগিলি স্কুবা ডাইভিং এর জন্য। হুলু মালে থেকে বাসে করে আমরা মামা ভাগিনা যাচ্ছি ভিলিংগিলি বা ভিল্লি মালে স্কুবা ডাইভিংয়ে। যেটা আগেও বলছি যে হুলু মালে থেকে বাসে করে মালে যেতে গেলে আপনার এই চায়না মালদ্বীপ যে ফ্রেন্ডশিপ ব্রিজ, এই ব্রিজটা পার হয়ে যেতে হবে এবং এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশের স্থাপনাগুলো এগুলোই বারবার চোখে পড়বে। যেমন আমাদের ডান সাইডে এয়ারপোর্ট পার হয়ে আমরা কিন্তু যাচ্ছি মালে। এখন কার্নিভাল বাস টার্মিনাল থেকে আমরা নেমে যাচ্ছি। এখানে নামার পর আমরা যাব, আমাদের হাতে সময়ও নেই বেশি, জাস্ট দুইটাই আমাদের টাইম দেয়া, আমরা দেরি করে ফেলছি। আর মালদ্বীপে কখন বৃষ্টি আসে আর কখন রোদ ওঠে বলা কিন্তু মুশকিল। আমাদের যেহেতু টাইম ছিল 2টা, কিন্তু আমরা বাসা থেকে বের হইতে দেরি করে ফেলছি, সেজন্য আমরা দ্রুত যাওয়ার জন্য একটা ট্যাক্সি নিলাম, কিন্তু ট্যাক্সিও পাওয়া যাচ্ছিল না। মালদ্বীপের ওয়েদার বলা মুশকিল, কখন বৃষ্টি হয় কখন রোদ। এখন ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিল, সেজন্য রাস্তায় ট্যাক্সি না পেয়ে আমরা শেয়ার ট্যাক্সি নিলাম। এখন একটা শেয়ার ট্যাক্সিতে করে আমরা যাচ্ছি লঞ্চ টার্মিনালে, সেখান থেকে বোটে করেই যেতে হবে ভিলিং মালে। আমরা এখান থেকে টিকিট কেটে যাব ভিলিংগিলি। এটা হচ্ছে মাফানু ফেরি টার্মিনাল, এখান থেকে আমরা যাচ্ছি ভিলিংগিলি ফেরি টার্মিনালে। সেই ফেরিতে যেতে আমাদের সময় লাগবে সর্বোচ্চ 10 মিনিটের মতো। আমাদের পার পারসন গেল 3 MBR করে। টিকিটটা এখানে স্ক্যান করেই এখান থেকে বের হতে হবে। মালদ্বীপে একটা মজার ব্যাপার হচ্ছে, যেহেতু চতুর্দিকে পানি, তাই যে কোনো জায়গায় যাওয়ার জন্য বোটে করেই যেতে হয়। এই যে ফেরিতে করে আবার যাচ্ছি এখান থেকে বিলিং মালে, কি বিল্লি না কি বলে, বিল্লি মালে। ফেরিতে করে এখান থেকে যাচ্ছি, এখান থেকে যেতে লাগবে 10 মিনিট। তবে আমাদের 2টা থেকে টাইম ছিল, 2টার পর থেকে এই সি অ্যাক্টিভিটিস যেগুলো করতে যাচ্ছেন আপনারা যদি সেটা করতে চান, তাহলে আমার মনে হয় হাতে সময় নিয়ে আসা ভালো। কারণ প্রত্যেকটা বিষয়ে যেহেতু নতুন, প্রথমবার শেখার অনেক কিছু আছে, তারা আপনাকে ট্রেনিং করাবে, তো সব কিছু মিলে একটা সময় লাগবে। আর দিনের মধ্যে 3টা-4টা যদি অ্যাক্টিভিটিস করতে চান, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, মানে দৌড়ের উপর থাকা লাগবে। আলটিমেটলি কিছুই হচ্ছে না। এত টাকা খরচ করে যদি আপনি ঠিকমতো এনজয় করতে না পারেন, তাহলে আমার মনে হয় যে একটু সময় হাতে নিয়ে আসাই ভালো। এটা হচ্ছে সুনামি মনুমেন্ট। সুনামির সময় যে মালদ্বীপে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছিল, তাদের স্মরণে এই মনুমেন্টটা তৈরি করা হয়েছে এখানে। এটা হচ্ছে মালদ্বীপের সবচেয়ে বড় হসপিটাল, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল। অবশেষে ভিল্লি মালে ফেরি টার্মিনাল থেকে নেমে আমরা এখন হেঁটে রওনা দিছি আমাদের স্কুবা ডাইভিংয়ের জন্য, যেখানে বুক করছি সেখানে যাচ্ছি। ফেরি থেকে নেমেই এই দৌড়াইতে হচ্ছে, কারণ এমনিতে লেট করে ফেলছি। বলা যায় না যে গতকালকে মাত্র 3 মিনিট লেট করার কারণে কিন্তু আমরা ফেরি মিস করি এবং পরবর্তীতে অনেক অ্যাক্টিভিটিস আমরা করতে পারিনি। আজকে তো আধা ঘন্টা লেট। বাসায় থাকলে যেটা হয়, আপনারা যারা বেড়াতে আসবেন তারা হয়তো হোটেলে থাকবেন, এবং হোটেল থেকে যদি আপনি প্যাকেজ বুক করেন তাহলে সব কিছু ওরা টাইম মেনটেন করাবে। আর বাসায় আত্মীয় স্বজনের সাথে থাকলে তো একটা টাইম রিল্যাক্সে, ভাগ্নের সাথে রিল্যাক্সে সময় কাটাইছি, একসাথে মুভি দেখলাম, তো সেই জন্য আসলে এরকম হয়। এটা হচ্ছে হুলু মালে গ্র্যান্ড মসজিদ। বলছিলাম যে মালদ্বীপে
যেহেতু শতভাগ মুসলিম কান্ট্রি, এখানে মসজিদও প্রচুর মসজিদ। তবে আমাদের বাংলাদেশের মতো না যে বাড়ি বাড়ি, এখানে সব প্ল্যান করা মসজিদ। এই শহরটাই আসলে প্ল্যান করা, কারণ এই শহরটা ছিল না, এই শহরটা সম্পূর্ণ নতুন করে করা। অবশেষে চলে আসি সেই স্কুবা ডাইভিংয়ের যেখানে আমরা বুকিং দিছিলাম। ভাগিনা অনলাইনে সব বুকিং করে রাখছিল এবং আমরা প্যাডি অ্যাপ থেকে অনলাইনেই আমরা সে ফর্মটাও যা ছিল ফিল আপ করে রাখছিলাম। সেজন্য আমাদের খুব ঝামেলাটা কম হলো যে অনলাইনে ফিল আপ করা ছিল। তারপরে এখানে ফিজিক্যালি এই ফর্মটা ফিল আপ করে তারপর একটা ইনিশিয়াল দিতে হবে, কারণ এটা হচ্ছে একটা বন্ড শোয়ের মতো কাইন্ড অফ। কারণ হয়তো কোনো ধরনের ক্ষতি হবে না, কিন্তু তারপরও বলা যায় না যে অনেকে হয়তো সমুদ্রের নিচে গিয়ে কোনো ধরনের ঝামেলায় পড়ে গেল, অথবা কোনো ধরনের স্ট্রোক হলো বা দম বন্ধ হয়ে গেল, কোনো কারণে কোনো একটা ঝামেলা হতে পারে। সেটার জন্য তারা এই সিকিউরিটির জন্য একটা সিগনেচার নিয়ে রাখে লিখিতভাবে। এরপরে মোটামুটি স্কুবা ডাইভিং সম্পর্কে একটা ব্রিফ ধারণা দেয় এখানকার যারা ট্রেনার আছে, প্রশিক্ষিত ট্রেনার আছে তারা। আপনারা যারা প্রথমবার এই ডাইভিং করবেন অথবা যে কোনো ধরনের সি অ্যাক্টিভিটিস, তারা কিন্তু অনলাইন অথবা ইউটিউবে ভিডিওগুলো দেখলে একটা আইডিয়া পাবেন। তাহলে এখানে আসার পর এত ঝামেলা মনে হবে না। কারণ প্রথম আমি আগের থেকে যেহেতু ভিডিও দেখার সময় পাইনি, আগে বারবার বলতেছিলাম যে মালদ্বীপ ভ্রমণের জন্য আসলে একটু বেশি সময় নিয়ে আসলে খুব ভালো করে ভ্রমণ করা যায়। তা যেহেতু সময় পাইনি, আমার কাছে সব কিছু নতুন লাগতেছিল এবং ও যখন আমাকে ব্রিফ করতেছিল, আর শুরুতে আসলে আমি আতঙ্কিত ছিলাম যে আসলে পানির নিচে গিয়ে, যেহেতু অভ্যাস নেই, সারা জীবন আমরা শিখছি যে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া, এখানে মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়তে হচ্ছে। তো বিষয়টা একেবারেই নতুন আমার কাছে ছিল। অবশেষে ফিন্স পরে মোটামুটি রেডি হয়ে তারপর সিলিন্ডার পিঠে নিয়ে আমরা নেমে গেলাম স্কুবা ডাইভিংয়ের জন্য। পানির নিচের এই অভিজ্ঞতা আসলে জীবনে আমারও প্রথম। আর এইভাবে অক্সিজেন আমি কখনো ইউজ করিনি, তো এটা একেবারে নতুন ছিল। প্রথম দিকে প্রচুর ভয়ও লাগতেছিল, তারপরও শেষ পর্যন্ত ভাগিনার সাথে না থাকলে আসলে এটা আমার কোনোভাবেই করা সম্ভব হতো না। আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। আর আমার এমনিতেই স্বভাবগত কারণই হচ্ছে যে কোনো জায়গায় ময়লা দেখলে আমি ঠিক থাকতে পারি না। তাই পানির নিচে অনেকেই বিভিন্ন রকমের কৌটা প্লাস্টিক ফেলে রাখছে, তাই প্রকৃতি বাঁচাতে গেলে এগুলো আমাদের পরিষ্কার করতে হবে। তাই নিজ হাতে ময়লার ডিব্বা যেগুলো পাইছি, কৌটায় পাইছি, সেগুলো চেষ্টা করছি বাইরে ফেলে দেওয়ার জন্য। আপনারা চাইলেও এরকম প্রকৃতি থেকে কিছু হাতে দেবেন না, কিন্তু যেগুলো নোংরা আছে সেই নোংরাগুলো আমরা নিয়ে এসে আমাদের সাধ্য মতো প্রকৃতিটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। অসাধারণ চমৎকার দৃশ্য, মানে পানির নিচের যে একটা জগৎ, এবং এই জগৎটা এত সুন্দর। তবে আমাদের ব্যাড লাক, আজকে আকাশ মেঘলা থাকার কারণে পানির নিচটা এত বেশি পরিষ্কার ছিল না। এবং তাহলে সুবিধা হচ্ছে যে পানিটা যত বেশি পরিষ্কার থাকে তত ডিপে আপনি যেতে পারছেন। যাওয়ার পর আপনার অনেক বেশি স্বচ্ছ পানিতে পুরো পরিষ্কার আপনার মাছ বা বিভিন্ন রকমের যে পানির নিচের যে জগৎটা, সেই জগৎটা অনেক সুন্দর দেখতে পারবেন। তারপরেও যতটুকু পারছি ঠিক ততটুকুই দেখতে পারছি। আমার মনে হয় পরবর্তীতে যদি কোনোদিন সুযোগ আসে তাহলে আরও ভালো করে দেখতে পারবো। যাই হোক, ভয় লাগলেও পরবর্তীতে কিন্তু ইজি হয়ে গেছিলো। কিন্তু ইজি হইতে হইতে আমাদের মোটামুটি অক্সিজেন লেভেলও যেভাবে কমে আসতেছিল, তখন বাধ্য হয়ে আমাদের উঠে আসতে হয়। তো এটা আমার জীবনে একটা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল, এবং এটার জন্য আমার ভাগিনাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, কারণ সে না থাকলে আমি এটা কোনোদিনও করার সাহস পেতাম না। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন।